কথা যদি বলি, আপনি আসলে কাকে ভোট দিয়ে দেওয়া উচিত বা কাকে ভোট দিতে হবে বা কাকে ভোট দিতে হবে না, এই প্রসঙ্গে আপনি কথা বলেছেন, কলাম লিখেছেন, আপনি আপনার মন্তব্য দিয়েছেন নিজস্ব চ্যানেলে, এবং যতগুলি আপনি অনেকগুলি টেলিভিশনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে প্রায় একই ধরনের কথা আপনি বলেছেন। ডক্টর জাহেদকে আমি একটু ব্ল্যাক হয়ে যেতে দেখছি। ডক্টর জাহেদকে আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর জাহেদের কানেকশনটার জন্য আমরা একটু ওয়েট করি। প্রশ্নটা একটু বলে রাখি, ডক্টর জাহেদ আসলে আবার একটু প্রশ্নটা হয়তো বলা যাবে। ডক্টর জাহেদ এখনও আসলে আমাদের সাথে ফিরে আসেন নাই, তো সেই জন্য আমি একটু ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের কাছে যাই। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আসলে একটু জানতে চাইব যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘকাল জামাতে ইসলামীর রাজনীতি যেমন একরকম নিষিদ্ধ ছিল, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিও আসলে ছাত্র রাজনীতিও একরকম নিষিদ্ধই ছিল। তাদেরকে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক ক্ষেত্রেই তাদের প্রকাশ্যে আসতে পর্যন্ত দেওয়া হয় নাই। আমি প্রশ্নটি করব ডক্টর জাহেদ, আমি আশা করব যে আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ডক্টর জাহেদ, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি যেহেতু একটি পক্ষকে অর্থাৎ শিবিরকে আপনি ভোট না দিতে বলেছিলেন এবং সেক্ষেত্রে আপনার যুক্তিও দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আপনাকে ভুল মানলেন, নাকি আপনি 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 কোন জায়গায় ছাত্রদের বা যারা ভোট দিবে তাদের মনটাকে পড়তে পারলেন না? কোথায় এখানে একটু গ্যাপ ছিল বলে আপনি মনে করেন? খালেদ ভাই, আমি মন পড়তে পেরেছি। আমি আমার দুটো সত্তা নিয়ে কথা বলেছি। আমার একটা অ্যানালিস্টের সত্তা আর একটা হচ্ছে অ্যাক্টিভিস্টের সত্তা। ছাত্র শিবির জিততে যাচ্ছে, আমি আমার একাধিক টক শোতে বলেছি, আমি আমার পার্সোনাল ভিডিওতে বলেছি। আমার অ্যানালিস্ট হিসেবে একটা ছোট ব্যর্থতাও আছে। এটা সম্ভবত আমার না, শুধু আমি আজই একটা টক শোতে জনাব শিশির মনির আমার সাথে ছিলেন, তিনি অন রেকর্ডই বলেছেন, আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দ্য ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা। জনাব শিশির মনিরও বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে, সেটা তারাও ভাবেন। সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্র শিবির জিততে যাচ্ছে, এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থীর চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্র করি। সারপ্রাইজিংলি ধরুন সাদিক কায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে, তারপরে যে 4 জন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোন রকমে 30-40 ভোট বেশি হয় সাদিক কায়েমের চাইতে। এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই। এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, আমি যদি ভারতের নাগরিক হতাম, কথাটা এইরকম, যদি ভারতের নাগরিক হতাম, বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বোঝা যাচ্ছিল, কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে। বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ইউটিউবার ছিলেন ধ্রুব রাঠি, তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন, তিনি পরাজিত হয়েছেন এক অর্থে, কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে, সরকার গঠন করেছে, কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন। সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে, বাংলাদেশে কোনো আইডেন্টিটি পলিটিক্স, কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন, দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন, সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের জয়ী করার মাধ্যমে ভবিষ্যতে তাদের পথটাকে আরো স্মুথ না করে দেন, সেই অ্যাপিলটা ছিল। এই হচ্ছে ব্যাপার, সেই পয়েন্টে। জি, ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা? কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন, আমরা যেটা শুনছি আপনার কাছে, যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স, আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে, যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডক্টর জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন, মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক, ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে, ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গায়ও যাইতে চাইতেছে, আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না, আপনি বলতেছেন না তুমি ওইটাই, মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে না, আপনার উদ্দেশ্যে না, দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমি আসলে কি বলতে চাইতেছি, যেমন আমরা বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি না, আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না, মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে। তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা,
ও যে আইডেন্টিটিটা চায় না, আমরা ওই আইডেন্টিটি ওকে দিতে চাইতেছি কিনা, যদি এইভাবে বলি। ডক্টর জাহেদ, আপনি গট ইট। আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসি। আমার মূল অভিযোগ, আমি আজই আর একটা ভিডিও করেছি, আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল, তারপর জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করেছি। শুধু জামায়াত না, এটা ইসলামী আন্দোলন। এখন জামায়াত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে, যেমন এটা হয়েছে ইয়েতে টার্কিতে একেপি পার্টি আছে, ওই দলটার নামের মধ্যে জাস্ট পিস এন্ড জাস্টিস পার্টি, মানে কি ট্রুথ এন্ড জাস্টিস পার্টি, একেপি দোকানের যে দল, সেটার মধ্যে বা বাংলাদেশ একটা পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি, তারা তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে, কিন্তু এই দলটার নামের মধ্যে কোনো ওই রকম জায়গা নেই। তার মানে আমি যে কথাটা, এবং তারা তাদের প্রোপাগেট করে না। বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরিয়া আইন কায়েম করবে বলে আমার সাথে টকশোতে কথা বলেছেন। আজও আমি আবার বলছি, জনাব শিশির মনিরের কাছে আমি আজও এই প্রশ্ন তুলেছিলাম যে আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, শিশির মনিরও বলেন এটা, আপনারা যে শরিয়া আইনের কথা বলেন, ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন দ্যাট। সো যে দলটা শরিয়া আইন কায়েম করবে বলছে বাংলাদেশে, সেই দলটা নিশ্চিতভাবে তাই। এখন ছাত্র শিবির যেটা করছে, এটাকে কেউ এক ধরনের কৌশল বলবে তারা ঢাকা জয় করার জন্য। যেমন ধরুন একজন নারী যিনি হিজাবও করেন না, নেকাব তো দূরেই থাকুক, অথচ ছাত্রী সংস্থা স্টুডেন্টরা নেকাব করেন ঢাকা। তারপরে জামায়াতের যে লিডাররা কিছুদিন আগে কয়েকটা এম্বাসিতে গেলেন, নারী লিডাররা প্রত্যেকে নেকাবও করেন। সো এরকম কিছু জিনিস তারা দেখানোর চেষ্টা করেছেন, এটা শর্ট টার্ম কৌশল বলে। মানে তিনি যেটা দেখাতে চান তার বেশি কিছু বুঝতে পারাই সম্ভবত একজন অ্যানালিস্টের কাজ। আমি ভুল হতে পারি, একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে উনি যা দেখাবেন, যা বলবেন, তার ভেতরে কি আছে, তার রিডিং বিটুইন লাইন্স কি, সেটা একটু বুঝতে পারার চেষ্টা করা। সেটাই আমি আসলে ধরিয়ে দিতে চেয়েছিলাম যে তোমরা ওর এক ধরনের ভালো ব্যবহার দেখছো, হুইচ ইজ ট্রু। তোমরা ও তোমার পাশে থেকেছে, তোমার সুবিধা অসুবিধা দেখেছে, তোমার কোচিং করিয়েছে, তোমাকে কোচিং এ ক্লাস নিতে দিয়েছে, তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে। দিনের শেষে এইগুলো দেখার চাইতে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা রাদার দেখার চেষ্টা করো। সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে, সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী প্রকাশ এখন শরিয়া আইনের কথা বলছে, এবং আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি। এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি, যে দলটা শরিয়ার আলাপ করে, সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই। সুতরাং তাদের এটা আছে, এটা একটা শর্ট টার্ম কৌশল নিয়েছেন, তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য। এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না। ডক্টর জাহিদ, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, আসলেই আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে, সেটা ভারতে হোক, সেটা এমনকি পৃথিবীর অন্যান্য দেশে হোক, আপনি নানা সময় কথা বলেছেন, বাংলাদেশে তো কথা বলেছেনই, কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টিটি পলিটিক্স মনে করতেছেন না, সেই গণতন্ত্র তো আসলে আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অন্যরকম রূপও। আপনি ইসলামিস্টদেরকে যা দিয়ে প্রতিরোধ করতে চাইতেছেন বা মোকাবেলা করতে চাইতেছেন, তারাও তো আরেকটা আইডেন্টিটি পলিটিক্সেরই একটা অংশ। বা আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ওয়েস্টার্নাইজড ইসলাম ফোব একটা আইডেন্টিটি নিয়ে আসছেন, এইটার জবাব আপনি কি দিবেন? প্রশ্নটা আমি করে রাখি। আচ্ছা, আমি জবাব দেব। আচ্ছা, এইটা জবাব আপনি কি দিবেন সেটা আপনি আমাকে একটু বলবেন। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই, সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি, তারা একটা পরিবর্তনের কথা বলে। তারা বলে 1971-এর অনেক পরে তাদের জন্ম, তারা বলে 1977 বা 78-এর সময় তাদের পথ চলা শুরু, তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না। কিন্তু আপনি কি মনে করেন যে 1971 সালের ইসলামী ছাত্র সংঘ, 1977 সালের ইসলামী ছাত্র শিবির এবং 2025-এর ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? তফাৎ থাকলে সেটা আপনি কোথায় দেখেন? ধন্যবাদ। প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি। আবার ভয় পাচ্ছি এই কারণে, ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা। আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে, সেই কথা আবার কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিংও করতেছে, আবার তার মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা 4টা জিনিসের উপর হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গ আপনাকে বলি নাই, আমি আপনাকে ইসলামী আমি শিবিরের কথা বলছি। আমি বলতেছি আমার জবাবটা আগে দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কথা বললে আপনি যদি পরে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার
আপনি ইসলামী ছাত্র শিবিরের আলোচনায় ইসলামী ছাত্র সংঘের থেকে শিবির, শিবির থেকে শিবির আপনি তফাৎ দেখেন কিনা? আমি একদম ডাইরেক্ট চলে আসছি, আপনাকে আরো সহজ করে দিচ্ছি। জি জি। ছাত্র শিবির এবং জামাতে ইসলাম এরা রাজাকার বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী কিনা? আমার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে প্রথম কথা, গর্বিত মুক্তিযুদ্ধ কোনো দল বা কারো বাবার না। ছাত্র সংঘ বা ছাত্র শিবির, জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার, এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি। এবং এই ভারত, যারা ভারতের পক্ষে প্রো ইন্ডিয়ান, তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগেন, এবং ইসলামী ফোবিয়াতে ভোগার কারণে তাদেরকে তো একটা ট্যাগিং দিতে হবে। সেই ট্যাগিংটা হচ্ছে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী, and we have that document যে আওয়ামী লীগ শেখ সাহেব আমাকে একটু ক্ষমা করবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি কিন্তু প্রশ্নটা করেছি কোনো ট্যাগিং নিয়ে না। আমি বলেছি ৭১, ৭৮, ২০২৫ শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা প্রিচ করতেছে সেইটার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা? আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে বিশ্বাস করে, সেটা ৭৩, ৭৮ বা আজকে, এটাতে কোনো পার্থক্য। থ্যাংক ইউ সো মাচ। আমার এটাই প্রশ্ন ছিল। এবার আমি পরবর্তী প্রশ্নে আসি। এই ব্যাখ্যাটা দিতে হবে, নাহলে তো জনগণ বুঝবে না। আচ্ছা ঠিক আছে, ব্যাখ্যাও দেন। জি, ব্যাখ্যাটা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সবসময়, এটা উইথ ডিউ রেসপেক্ট, আমাকে 5টা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। প্রথম কোশ্চেন হচ্ছে, 1970 সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি, তার নাম ছিল মুসলিম লীগ। মোনায়েম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল, তারা ছিল সর্ববৃহৎ পার্টি। বাংলাদেশে 70 সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোনায়েম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ। আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে জামাতে ইসলামকে। দ্বিতীয় কথা, আওয়ামী লীগ এবং কে স্বাধীনতার সময়, ঠিক আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যখন মুসলিম লীগের কথা বললেন, ইতিহাসের খাতিরে আপনি জামাতে ইসলামের কথাও বলেন। ৭১ সালে জামাতে ইসলাম দুটাই বলতেছি, আমাকে একটু 5 মিনিট তো, জি 5 মিনিট তো বলা তো এটা লম্বা সময়, আপনি একটু আস্তে আস্তে। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে, 2 মিনিট বলেন। আচ্ছা ঠিক আছে। আওয়ামী লীগ 70 সালে যে ইলেকশন করলেন, সেই ইলেকশনটা করছিলেন LA4 ভিত্তিতে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না। হলো 70 সাল চলে গেল। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হলো 25 তারিখে আমি ডিউ রেসপেক্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না, এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন যে উনি লিখিত দেননি, ওনার বাবা নিয়ে গেছে, লিখিত দেননি, নুরুল হক সাহেব ট্রান্সমিটার নিয়ে আসছে। আমরা কিন্তু আওয়ামী লীগের আলাপই করতেছিলাম না ব্যারিস্টার কবির, আমি বলতেছি যে জামাত ইসলাম, আপনি জামাত ইসলামের ভূমিকার কথা বলেন। এটার সাথে জামাত ইসলাম, আপনি মুসলিম লীগের ভূমিকার কথা বলছেন, আপনি জামাত ইসলামের ভূমিকার কথা বলেন। জামাত ইসলামের ভূমিকার কথা বলতে শোনেন, আওয়ামী লীগ সেই সময় ঘোষণা দেননি। এবারে আপনাকে বলি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, আব্দুল মতিন, আলাউদ্দিন, টিপু বিশ্বাস, ওহিদুর রহমান, এনারাও বলছেন যে কি স্বাধীনতা, ভারত হচ্ছে বহিঃশত্রু, পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু, এই অন্তঃশত্রুকে কি করতে হবে, পরেই রক্ষা করতে হবে, ভারতের আধিপত্যবাদ থেকে আমাদের সরতে হবে। জামাতে ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন। কি স্ট্যান্ডিং নিলেন? ভারতের থিং ইজ ইন 1971, একটা জিনিসই, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করব না, আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তারকে সমর্থন করব। এবং ৭১ সালে ২৭শে মার্চ, আজকে ২৪-এর আন্দোলনের সাথে খুব সুন্দর ৭১-এর মিল আছে। ওখানেও আমি আপনাকে বুঝতে পেরেছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমার আসলে কতগুলো স্ট্যাকেটো কোশ্চেন করতে হচ্ছে। আমার কথা হলো যে আপনি বলতেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান ১৯৭১ সালে যেটা ছিল, ৭৭ সালে, ৭৮ সালে যেটা ছিল, ইসলামী ছাত্র শিবির তো সে সময় ছিল না, ইসলামী ছাত্র সংঘ, এবং ২০২৫-এ তার কোনো ব্যত্যয় ঘটে না। এখন আপনি বলতে চাইতেছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতের বিরুদ্ধে জামাত ইসলামী ১৯৭১ সালে একটা অবস্থান নিয়েছিল, সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে, ভবিষ্যতে থাকবে, তাই তো? মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন
হয় নাই, এই বয়ানের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ এবং নাই। সে সঠিক ছিল জামাত ইসলামী, তাই তো? এবং জামাত ইসলাম সঠিক ছিল, এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে ভারতের যে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে। ওকে, ফাইন। যারা ভারতের আধিপত্যবাদ করবে না তারা জামাত এবং শিবিরকে ট্যাগ দিবে। ফাইন, মানে জামাত ইসলামের অবস্থা সঠিক ছিল, তাই তো? সঠিক ছিল। এবং কেন সঠিক ছিল এটা বলতে হবে না, কেন সঠিক ছিল সেটা আপনাকে বলতে হবে না, আমি বরং অন্য কথা বলি। জামায়াতের আমির যে মনে করেন যে অনেক সময় তার অবস্থান সঠিক ছিল না, সেটা কি কারণে মনে করেন? আচ্ছা, তিনি বলছেন 1948 থেকে 71 সাল পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে। নো, আমার অনুষ্ঠানে তিনি বলছেন 47 থেকে 71 পর্যন্ত। আপনার অনুষ্ঠান শুনছি। জি, 24 পর্যন্ত সকল কিছুর জন্য তিনি ক্ষমা চেয়েছেন নিঃশর্ত। সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে সব সময় মানুষের কাছে ক্ষমা চাওয়া, কোনো অন্যায় না করে, অপরাধ হয়ে থাকে, কোনো অন্যায় না করে, কোনো অন্যায় না করলে আপনার মনে যদি আঘাত দিয়ে থাকে, আমি এই অনুষ্ঠান শেষে আমি বলবো ভাই কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকলে আমাকে মাফ ওকে, করে ফাইন। দিন। আমার মনে That is the teaching of the prophet. এএসএম শাহরিয়ার কবিরের বক্তব্য একদম পরিষ্কার। 1971 সালে জামাত ইসলামের যে অবস্থান ছিল সেই অবস্থানটি সঠিক ছিল, এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক। এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে, তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে, তাহলে এটা এই তো জনাব ব্যারিস্টার কবির, আমার মনে হয়। এবং এখানে একটা জিনিস আমাকে অ্যাড করতে দিতে হবে, কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাতে ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না। তার মানে কি? জামাত ইসলাম কায়েম করতে চায়, আমরা মুসলমান, এটা আমাদের অপরাধ? এটা তো অপরাধ হতে পারে। এবং ঠিক একই রকম শোনেন, এদের রাজাকার বাহিনী পিস কমিটি করা হয়েছিল, দেখেন কত মিথ্যাচার এদেশে। পিস কমিটিতে জামাত ইসলামী কেউ ছিলই না, পিস কমিটির চেয়ারম্যান ছিল মুসলিম লীগের, ভাইস চেয়ারম্যান ছিল মুসলিম লীগের। রাইট, পিস কমিটিতে জামাত ইসলাম ছিল না, আল বদর আল শামস ছিল। হাওয়েভার, ব্যারিস্টার শামস কবির, আমি আপনাকে একটা কথা বলি, আপনি জামাতে ইসলামীর পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, সেইটা এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না। আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতে ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন, জামাতে ইসলামের ইসলামকে নিয়ে আসলে কি বলেছেন, এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। আপনি এটা নিয়ে আরো বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতে ইসলামী কায়েম করতে চায়, এবং সেটা শরিয়া রাষ্ট্র কিনা, যে প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন। আমার কোনো অসুবিধা নাই, আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন, বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার লোকজন, আমি আপনাকে আবার বলি, এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি। তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না। এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র। যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা। আমি আবার মাপ চেয়ে নিচ্ছি ওদের জন্য। অজ্ঞতা মানুষের থাকবে, সে অজ্ঞতাকে আপনি মহিউদ্দিন ভাই অনেক উপরে, না ওদের না আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই না, আমি উপরে নিচের কোনো কথা বলতে চাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু এই যে একটু আগে না, একটু আমি শেষ করে দিই। জি শেষ করেন। এক ভাই যে ইসলাম সরাতে হবে, এই ধরনের কথা বলা অগাসিটি, এটা চলতে পারে না। এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরায় দিবেন এরকম অগাস্টি কথাবার্তা বলা, এটা অন্যায়। এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না, আমি ইন্টারফেয়ার করলাম না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি কি বলছেন ইসলাম সরাতে হবে? হ্যাঁ, ইসলাম একটু আগে জামায়াতে ইসলামী থেকে আমি যেটা বুঝছি সেটা আমি বলি। জাহিদুর রহমান সাহেব, আমি ব্যাখ্যা দেব। জাহিদুর রহমান সাহেবের কথা বলবেন, কিন্তু উনি বলছেন যে আপনি ব্যারিস্টার, একজন লয়ার, আপনার মতো মানুষের কাছে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা ডক্টর জাহিদ, আপনি পরে বলবেন না, নাস্তিকদের কাছে শিখি না, নাস্তিক সাহেবদের কাছ থেকে আমরা শিখি না। ডক্টর জাহিদ, আমরা সবাই কথা বলি, এমনি আজকে লাইনটা একটু মুসলমান হন, এমনি লাইনটা একটু দুর্বল আছে না, লাইনটা একটু দুর্বল আছে, খেয়াল করছেন? আমার মনে হয় যে খালেদ ভাই, ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি খেয়াল করছেন? জি, উনি আমাকে একটু খেয়াল করি আমি। জি, উনি আমাকে নাস্তিক বলছেন, এক নাম্বার কথা। মানে এই ট্যাগ আপনি জবাব দিবেন, মানে উনি না শুধু ডক্টর জাহিদ, উনি না শুধু কথা বলতে দিতে হবে। ডক্টর জাহিদ, আপনি বলেন, কমেন্টে লেখা আছে, এটা কমেন্টে দিয়ে পড়লাম তাই বললাম। ডক্টর জাহিদ, আমাকে আপনার কাছে আসছি, ডক্টর জাহিদ, আমি আপনার কাছে আসছি, এক্ষুনি আসছি। শুধু আপনাকে না তো, জামায়াত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাই না? কথা বলে নাস্তিক কথা আসে 100 বার, গালি দেওয়া ছাড়া কথা বলে না। দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন, মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নাহলে ঈমান থাকবে না। আমার ঈমানের জবাব আমি দিব, ডক্টর শাহরিয়ার কবির, আমার ঈমানের জবাব আমি দিব। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আসছি আমার কাছে, আমার ঈমানের জবাব আমি দিব। এই দিবেন, আমরা সবাই মিলে আমার ঈমানের জবাব আমি দিব। আমি বলছি আমার ঈমানের জবাব আমি দিব।
কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না। না আমি নাস্তিক বলি, বলছেন তো, আছে তাই বললাম। বলছেন না, কমেন্টে আছে বলেন। আচ্ছা আমি একটু সরি, আমি একটু মেজর মাহমুদ আপনার কাছে আসি। মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন। আপনারা প্রেস কনফারেন্স করে আপনারা এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এনসিপি ত্যাগ করার কথা বলেছেন। আপনারা বলেছেন যে সামরিক বাহিনীর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা হয়েছে, আপনারা এটা বলেছেন। কিন্তু যেই অবমাননাকর মন্তব্যের কথা বলা হয়েছে, সেই অবমাননাকর মন্তব্য চলতেছে অনেক দিন ধরে। আমি যদি বলি সেটা শুরু হয়েছে অনেক দিন ধরে, আপনারা সেটা জানার পরে সেই পার্টিতে যোগ দিয়েছেন, সেই পার্টিতে বিলং করেছেন, এবং আমার কাছে তথ্য একাধিকভাবে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ফর্মড হওয়ার সময়, এবং যেই সময় আপনাকেই আসলে নাগরিক পার্টি থেকে বহিষ্কার করার মতো অবস্থা তৈরি হইতো, তখন আপনি একটা পদত্যাগ করছেন, এবং ডাকসু ইলেকশনের পর যখন নাগরিক পার্টি একটা খারাপ অবস্থায়, তখন আপনি এটা করছেন। এইটার ব্যাপারে আপনি কি বলবেন জনাব আব্দুল্লাহ মাহমুদ? জি, মাফ করুন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য, এবং দর্শক শ্রোতা আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যদি আপনার প্রথম প্রশ্নের যেটা আছে সেটার প্রথম অংশে যদি আসি, যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে নিয়ে অবমাননাকর কথা, ব্যাপারটা ওটা ছিল না। লাইনটা ছিল এরকম যে সেনাবাহিনী এবং তার অবসরপ্রাপ্ত অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস অবমানকর কথাবার্তা যেটা হচ্ছিল পার্টির ভিতরে এবং হচ্ছে বাইরে ওপেনলি, সেটার আমরা আসলে বিরোধিতা করে বা সেটা নিয়ে আমরা সাস্টেন করতে না পেরে আমরা পদত্যাগ করেছি। আমি এবং মেজর সালাউদ্দিন দুইজন মেজর ছিলাম আমরা এখানে, মানে সশস্ত্র বাহিনী থেকে দুইজন ছিলাম কেন্দ্রীয় কমিটিতে, আমরা দুইজনই একসাথে পরামর্শ করে দেন হচ্ছে আমরা আসলে পদত্যাগ করেছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন এটা তো অনেকদিন ধরেই হচ্ছে, আমি আপনার সাথে একমত, আসলে অনেক দিন ধরেই হচ্ছে, এবং সেই অনেক দিনের মধ্যকার যে সময়ের প্যাসেজটা ছিল সেই প্যাসেজের মধ্যে আমরা মনে করেছি যে আসলে রাজনীতি করতে এসে আমাদেরকে তো অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রতিও দায়বদ্ধতা আছে। অবশ্যই আমরা যে বাহিনীতে বিলং করেছি, যে পোশাক আমরা পরিধান করেছি একসময় সার্বভৌমত্বের রক্ষা করার জন্য, সেই বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, অথবা সেই বাহিনীর যে রিচুয়ালস অথবা যে সংস্কৃতি আছে সেটার প্রতি। তো হিস্ট্রিক্যালি আমরা চেষ্টা করেছি প্রথমেই আমাদের লিডারশিপ টিম যারা আছে তাদের কাছে আমরা রিচ আউট করার, এবং হচ্ছে এই প্রবলেমগুলো যেটা হচ্ছে যে কটূক্তিগুলো আসছে এবং অবমাননাকর কথা, তো আসলে গঠনমূলক সমালোচনা তো অবশ্যই থাকবে। যে ধরেন ডিজিএফ এর মাধ্যমে গুমের কথা বলেছে, খুনের কথা বলা হয়েছে, যেটা হয়েছে রাইট, এটা তো ফ্যাক্ট। তো এটা নিয়ে সমালোচনা থাকবে, এবং হচ্ছে এটা থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকতে হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যটা তো পার্টি থেকে আগে আসলে ডেভেলপ হয়, আমরা যদি গণতান্ত্রিক একটা পার্টি হয়ে থাকি। তো এটা গঠনমূলক না হয়ে আসলে এটা এরকম অগঠনমূলক হয়ে যাচ্ছিল ক্রমাগত, যেটা কিনা আসলে ব্যক্তিগত আক্রমণাত্মক এবং হচ্ছে সম্পূর্ণ একটা বাহিনীকে আক্রমণাত্মক, বাহিনীর প্রতি আক্রমণাত্মক, আপনি যে অভিযোগগুলি তুলতেছেন মেজর মাহমুদ, আপনি যে অভিযোগগুলি তুলতেছেন সেই অভিযোগগুলি আসলে পুরনো, এবং সেই অভিযোগগুলির ক্ষেত্রে আপনার অবশ্যই পুরনো, আপনি পুরনো। আমরা আসলে রিচ আউট করেছি খালেদ ভাই, আমরা আসলে রিচ আউট করেছি ইন্ডিভিজুয়ালি যারা এই কথাগুলো বলছিলেন তাদের কাছে রিচ আউট করেছি। আপনারা কি কোনো এরকম প্রমাণ দেখাতে পারবেন যে এটা আপনারা ওপেনলি বলেছেন বা কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন, কোনো একটা সংস্থায় গিয়ে বলেছেন, টেলিভিশনে গিয়ে বলেছেন, এরকম আপনারা দেখাতে পারবেন যে এই ডাকসু ইলেকশনের পরবর্তী সংবাদ সম্মেলনের পরে ছাড়া? না, পার্টির ইন্টারনাল কিছু ডিসক্লোজার তো ডিসিশন থাকে, পার্টির ইন্টারনাল কিছু আমাদের ডিসকাশনও থাকে। অবশ্যই আমি যখন পার্টির মধ্যে ছিলাম তখন আমি অবশ্যই পার্টির ভিতরের যে কথাগুলো হচ্ছে, ইন্টারনালি যে ডিসকাশন হচ্ছে বিভিন্ন ক্রাইসিস মিটিগেশন নিয়ে, সেটা তো আসলে আমি বাইরে বলবো না। আমি যতক্ষণ পর্যন্ত পার্টির ভিতরে থাকবো সেই পার্টির যেই আদর্শ আছে সেটাকে আমাকে মেনেই তো আমাকে আগায় যেতে হবে। সো তখন যখন আমি অলরেডি একটা ডায়লগ প্রসেসে আছি, সেটা আমি বাইরে আসলে ডিসক্লোজ করার মতো অথবা কোনো সংস্থাকে যে বলার তো আসলে কোনো প্রয়োজন নাই, যখন পার্টির ভিতরে কথাগুলো হচ্ছে। এটা নিয়ে আমি আপনার আহ্বায়কের কাছেও রিচ আউট করেছি, আমাদের মুখ্য সংগঠকের কাছেও রিচ আউট করেছি। রিচ আউট এখন আপনি যদি দাবি করেন মেজর মাহমুদ, আপনি আমাদের অসুবিধাটা দেখেন, আপনি যদি এখন আপনি দাবি করেন যে আপনি নাহিদ সাহেবের কাছে রিচ আউট করছেন, এটা তো আমি কোনোভাবে আমি তো এটার কোনোভাবে প্রমাণ দেখতে পারবো না, আপনি খালি মুখের কথাই আমার কাছে ধরেন। রাইট খালেদ ভাই, আমি আপনাকে অন রেকর্ড বলছি যে প্রমাণ আছে। এখন যদি ধরেন
পার্টি থেকে বলা হয় যে প্রমাণ নাই, তখন আমাকে সেই প্রমাণটা ডিসক্লোজ করতে হবে, রাইট? আমার কাছে রিটেন প্রমাণই আছে, আমি আপনাকে সেই জন্যই বলছি আমার কাছে রিটেন প্রমাণ আছে, ঠিক আছে, যে আমি এটা রিচ আউট করেছি এবং কথা বলতে চেয়েছি, বারংবার কথা বলতে চেয়েছি, এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আসলে যেহেতু আমরাও ওই সোসাইটি থেকে গ্রেটার সোসাইটিতে বিলং করতাম এক সময়, এবং হচ্ছে এখনো এক্স হিসেবে বিলং করি, তখন আসলে গঠনমূলক বাদে যখন ব্যক্তিগত আক্রমণাত্মক পেট মোটা এবং হচ্ছে ভুঁড়ি মোটা বড় হওয়া এবং হচ্ছে আপনার ঘিলু এবং মাথার স্টেট বোঝানো, সংবিধান বোঝানো, এরকম যখন কথাগুলো আসে, তখন সেগুলো কিন্তু আমাদেরকেও সেই সোসাইটির একটা পার্ট হিসেবে আমাদেরকে অ্যাবজর্ব করতে হয়। আমি একটা কথা খালেদ ভাই আপনাকে বলি, যে হচ্ছে আপনার 5 আগস্টের পরে যদি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে যদি কোনো ধরনের মিটিং অথবা সংগঠনের যদি কোনো বৈঠক হয়ে থাকে, সেটা ছিল হচ্ছে সশস্ত্র বাহিনীর তাদের সাথে। মেজর মাহমুদ, এটা ইন্টারেস্টিং না? মানে আপনি আর্মিতে কাজ করছেন, সেজন্য আর্মির নিয়ে কিছু বললেই আপনার দলের বিরুদ্ধে আপনার লাগছে। আপনার দল যখন, আপনার দলের আরো অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কথা বলছি, তখন এর একটাও আপনার লাগে না, এবং আপনি ওয়েট করতেছিলেন যে ডাকসু ইলেকশনের এনসিপির এরকম একটা অবস্থা হবে, এনসিপি উইল বি একটা ভালনারেবল অবস্থায় থাকবে, এবং আপনি কোনো একটা সিকোয়েন্স ফেস করবেন, তখন আপনি আইসা এটা বলবেন। এটা কি ঠিক হইলো কাজটা? না না না, নট রিয়েলি। আমি মনে করি না এরকম ভাবে। আসলে এই জিনিসটা নিয়ে অনেকবার রিচ আউট করার চেষ্টা করেছি, এবং ডাকসু ইলেকশনের আগেও বলেছি, যেহেতু জিনিসগুলো অ্যাব্রাপ্টলি নেগেটিভলি যাচ্ছিল, ইভেন আপনার এগুলো এই ইস্যুগুলো থেকে কেন্দ্র করে আমার প্রতি এবং আমাদের প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক অবস্থানে পার্টির বিভিন্ন কেন্দ্রীয় সদস্য চলে গিয়েছিল। এখন কিভাবে সেই কেন্দ্রীয় ভাবে চলে গিয়েছিল সেটা আপনি ওই যে একটু আগে বললেন না, যে হচ্ছে আপনার বহিষ্কারের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, তখনই হচ্ছে এরকম হচ্ছে। এটা একটা জাস্ট একটা রটনা, there was nothing such, এরকম কোনো কিছুই ছিল না। বরং হচ্ছে আমার পক্ষ থেকেই আপনার যে কোনো একটা ইস্যুতে পার্টির আমার যে 2 জন সদস্য বা অথবা 3 জন সদস্য যারা এমন কিছু কার্যক্রম করছিল যেটা কিনা সরাসরি একটা পার্টির সদস্যকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মতো কার্যক্রমে গিয়েছিল। আমি আসলে সেরকম পার্সোনাল ইস্যুতে আমি যেতে চাই না। আমি আপনার কাছে সেটা বলতে চাই যে আমরা আসলে এই ইস্যুটা নিয়ে, আমরা যেহেতু ওই সোসাইটিতে বিলং করতাম, আমরা চেয়েছিলাম যে পার্টি যখন হবে, পার্টি তো একটা ডেমোক্রেসিক প্রসেসের মধ্যে রাজনীতি করতে হবে। এখানে যদি আমরা অ্যাক্টিভিজম করি, আমরা যদি বলি এটা ভেঙে দিব, আমরা যদি বলি এটা ঘুরিয়ে দিব, এটা তো হচ্ছে শুধু তারা না, এটা পার্টির অন্যান্য সদস্য যারা আছে এবং তৃণমূলে যারা আছে তাদের উপরও কিন্তু এটা রিফ্লেক্ট করে। আমি কাদেরকে ভাই আমি একটু বলি, আমি কার উপর কথা বলছি, আমি এটা নিয়েছি একটা ধরনের রেসিজম হিসেবে, এটা একটা বৈষম্যের মতো, বৈষম্যের খাতিরে পড়ে বলে আমি মনে করি। কার প্রতি বৈষম্যের কথা বলছি, আপনি যেভাবেই বলে থাকেন না কেন, যে হচ্ছে আপনি এটা এখন বললেন কেন, তখন ভাই এক্স সার্ভিসম্যান হিসেবে গা যখন লাস্ট পর্যন্ত জ্বালা পড়া হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু টোটালি বার্ন আউট হওয়ার পরে বলেছি, ঠিক আছে ভাই? এবং এটা রেসিজমটা কার বিরুদ্ধে হয়েছে? সেই বাহিনীর বিরুদ্ধে হয়েছে খালেদ ভাই, যে বাহিনী মুক্তিযুদ্ধ করেছে, একটু আগে আমরা কথা বলছি, রাইট? ঠিক আছে, সেই আর্মির বিরুদ্ধে হয়েছে, যে আর্মির ধরেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান যেখানে হচ্ছে আপনার বহুতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন, সেই আর্মির বিরুদ্ধে হয়েছে, সেই আর্মির বিরুদ্ধে হয়েছে। ঠিক আছে মেজর মাহমুদ, আপনার কাছে আমি আবার আসবো, এই সম্পর্কে আরো কথা শুনবো। আমি একটু ডক্টর জাহিদের কাছে যেতে চাই। ডক্টর জাহিদের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার করতে চাই। প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নম্বর কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জাহেদ আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহেদ, আমি আপনার কাছে যে বিষয়টি নিয়ে আগে কথা বলছিলাম সেই প্রশ্নটি আপনাকে করে রাখছি। আপনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাইতেছিলেন, সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন যে আমরা আসলে ট্যাগিং বা আদারের যে রাজনীতি করতেছি সেটা আসলে ঠিক করতেছি কিনা। ডক্টর জাহিদুর রহমান। একেবারেই না। আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করি। মিস্টার কবির সুপ্রিম কোর্টের একজন লয়ার, আমি মোটেও এক্সপেক্ট করি না তিনি আমাকে মিসকোট করবেন, কারণ বারবার বলছি আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছি, ধরুন আমি ইসলাম মুছে দিতে চাই, এগুলো বলা মানে আমি বাংলাদেশে এই ধরনের মন্তব্য মানে কাউকে হত্যাযজ্ঞ করে তোলার। আমি একদম ক্লিয়ারলি বলছি, শিবিরকে যখন হত্যাযজ্ঞ করে তুলেছিল শেখ হাসিনার সময়, শিবির বললে যে কাউকে কুপিয়ে পিটিয়ে মেরে ফেলা, যে আমরা ফাইট করেছি, এখন ঠিক একই রকম কাজ হচ্ছে। আমি কি বলেছি খালেদ ভাই, আমি আপনাকে বলি, মিস্টার কবির শুনবেন আশা করি। আপনি বলছিলেন যে ছাত্র শিবির তারা তাদের এই আইডেন্টিটি সরিয়ে তারা র্যাদার একটা
লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো কাজ করতে চায়, এটা আপনি বলেছেন। আমি কেন গায়ের জোরে তাদের উপর এটা চাপিয়ে দিচ্ছি? তখন আমি বলেছিলাম যতদিন পর্যন্ত তাদের নামের সাথে এটা থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে নেব। আবারও বলি, আইডেন্টিটি পলিটিক্স আমি বাতিল করে দিতে বলি না, পৃথিবীতে আছে তো, কিন্তু এটা মেনে নিয়ে করতে হবে। এখন আপনি যখন বলছেন ও আইডেন্টিটি পলিটিক্স আর করতে চায় না, তখন আমি বলেছি আসলে তাদের নামের সঙ্গে থেকে এটা সরিয়ে দিতে হবে। আমি আপনাকে বলেছি জামায়াতে ইসলামী কি করবে এটা তাদের চিন্তা, তাদের সিদ্ধান্ত আসলে। আর একটা কথা আমি একটু বলতে চাই, না কিন্তু আমার এই জায়গায় প্রশ্ন ছিল ডক্টর জায়েদ, এই জায়গায় আমার প্রশ্ন ছিল আপনিও একটা আইডেন্টিটি পলিটিক্স করছেন কিনা, একটা ওয়েস্টার্ন আইডেন্টিটি করছি না, আমি করছি না, আমি এটাই আসবো। আমি তার আগে একটু মিস্টার কবির আরো কয়েকটা জিনিস একটু অ্যাড করতে চাই। মানে ইসলামের সোল এজেন্সিশিপ জামায়াতে ইসলামীকে দেয়া হয় না। আই এম সরি, আমি একটু পড়ি। মিস্টার মহিবুল্লাহ বাবু নগরী, উনি হচ্ছেন হেফাজত ইসলামের আমির, ওনার 3 অগাস্টের মন্তব্য, জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলাম দল নয়, ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদি ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। মজার ব্যাপার কি জানেন, আমি আমার একটা ভিডিওতে বলেছি জাহিদকে ইসলাম বিদ্বেষী বলে ফেলা যায় জামাতের রাজনীতির বিরোধিতার কারণে। মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলেন তো, ওনাদের বক্তব্য মতে তো জামাতের কথা শুনলে ঈমান থাকবে না। মিস্টার কবির একটু মহিবুল্লাহ বাবুনগরীকে একটু বলুন যে উনি কত বড় ইসলাম বিদ্বেষী। আমি শুনতে চাই আসলে যারা কমেন্ট করছেন এখানে জামাতের লোকজন, একটু বলুন মহিবুল্লাহ বাবুনগরী। শুধু মহিবুল্লাহ বাবুনগরী নন, অন্ততপক্ষে 10 জন শীর্ষস্থানীয় আলেমের কথা আমি বলতে পারি, আলেমের কথা আমি বলতে পারি। আমি জানি খালিদ ভাই, আপনার শোতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আপনার এখানে স্বীকার করে গেছেন উনি জামাত সম্পর্কে কি ধারণা রাখেন। আমি শোটা দেখেছি, তাই না? তো যদি সব হয়ে থাকে একটু ওনাদেরকে গিয়ে বলুক তো। আমি আসলে বলি কি জানেন, জাহিদকে ট্যাগ করে হত্যাযজ্ঞ করা যায়, কারণ জাহিদের শক্তি নাই, জাহিদের হ্যাডাম নাই। ওরকম হ্যাডাম আছে তো হেফাজতের, হ্যাডাম আছে হাত পাখার বা ইসলামী আন্দোলনে, তাদেরকে ট্যাগ তারা করেন না আসলে। অথচ তারা এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আসলে ইসলাম আর পুনরুদ্ধার করা যাবে না। এই হচ্ছে তাদের রাজনীতি। আমি এটাই বলতে চেয়েছি। একটা কথা খুব ইম্পর্টেন্ট, জামাতকে মনে রাখতে হবে, জামাত কিন্তু মজলুম ছিল, আমরা জামাতের পক্ষে দাঁড়িয়েছি, তার রাইট নিয়ে কথা বলেছি। আজকে অনেকে কথা বলছেন জামাতের হয়ে, একটু খোঁজ নিয়েন জাহিদরা তখন কি করেছিল, কিভাবে কথা বলেছিল। আজকে মজলুম জালিম হয়ে উঠছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ আমি মনে করি। আমাকে এটা বলার চেষ্টা করা হলো আমি ইসলাম মুছে দিতে চেয়েছি না, সরি, আমি ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলছি। এবার আপনার প্রসঙ্গ যেটা আপনি আমাকে বলতে চেয়েছেন, আমার ইসলামোফোবি আছে কিনা, আমাকে আরেক ধরনের আইডেন্টিটি, না, উত্তর হচ্ছে না। আসলে আমরা রাজনীতি দুটো ভাগে করতে পারি। আমি প্রথম থেকেই, গোড়া থেকেই, ইভেন আমার রেকর্ড আছে, আমি প্রথম আলোতে বাঙালি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কলাম লিখেছি, আমার এগুলো সব রেকর্ড আছে। আমি ভারতে আমার চ্যানেল নিষিদ্ধ। খুব মজার ব্যাপার, ট্যাগের কথা বলছেন, আমাকে ভারতের ভারতের দালাল বলা হয় যখন জামাতের সমালোচনা করি। ভারতে অফিসিয়ালি যে কয়েকটা ইউটিউব চ্যানেল বন্ধ হয়েছে, এর মধ্যে আমার চ্যানেলটাও আছে। আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি এটা নিয়ে দেখিয়েছি, আমার অফিসিয়াল ইমেল আমাকে পাঠানো হয়েছে ভারত সরকারের। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কিনা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমি পরিচিত, আজকে না অনেকদিন ধরে পরিচিত, কিন্তু এইটা আবার একটা ফ্যালাসি কিনা। কারণ হচ্ছে যে আমরা যে মডার্ন স্টেট নামক যে ধারণাটা গইরা তুলছে, সেইটার ক্ষেত্রে তো আমাদের কোনো না কোনো একটা আইডেন্টিটি লাগবে, যেটাতে আমরা এটাকে একটা পলিটি বলতে পারি। এইটা আমরা কোথায় পাবো যদি আমি ধর্মটারে বাদ দেই, জাতীয়তাটারও বাদ দেই? না খালেদ, না খালেদ ভাই, এখানে এটা হ্যাঁ একদম এটা ফ্যাক্ট। আসলে আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে স্টেট তৈরি হয়েছে, এটা মূলত আসলে আটলান্টিক চার্টারের উপরে ভিত্তি করে। ওখানে লেখা ছিল প্রত্যেকটা নেশনের তার নিজেকে শাসন করার অধিকার থাকবে। এটা পরবর্তীতে কলোনি সব শেষ হলো এবং আমরা আসলে অবশ্যই জাতি সত্তার ভিত্তিতে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে। পরবর্তীতে আসলে আমাদের যেটা বলা হয় যে আসলে প্রবলেমটা কোথায়, একটা জাতি রাষ্ট্রের প্রবলেম হচ্ছে এটার আদারিং থাকে। সে কারণে একটা স্টেট ক্রমাগত নেশন স্টেটের জায়গায় সিটিজেন স্টেট হয়ে ওঠা উচিত, যদি সেটা দিনের শেষে সবার রাইটকে প্রিজার্ভ করতে চায়। আমি সেটাই চেয়েছি। এখন রাজনীতি দুরকম ভাবে হতে পারে, যেমন ধরুন আপনি আইডেন্টিটিকে বা অন্য কোনো ইডিওলজিক্যাল ইস্যু নিয়ে পলিটিক্স করতে পারেন, আর আপনি ওয়েলফেয়ারকে নিয়ে করতে পারেন। তো যেটা দাঁড়ালো এখন আসলে যখন আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করেন, আমি যে পলিটিক্সের কথা বলি ওটা আসলে কোনো আইডেন্টিটি না, আমি ওয়েলফেয়ার নিয়ে বলি। আমি এটার জন্য একটা সুন্দর মডেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এই পলিটিক্স করেছিলেন। বিজেপির মারাত্মক আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের জন্য কি কি ওয়েলফেয়ার নিশ্চিত করবেন তিনি সেটা করেছেন, সেটাকে ক্রমাগত বিক্রি করে উনি দুবার জিতেও এসেছিলেন। সো ওই পলিটিক্সটাকে আমি আসলে অ্যাডভোকেট করতে চাই দিল্লিতে। জি জি, দিল্লিতে মানে তো আমি আঞ্চলিক রাজনীতি, না আঞ্চলিক না ঠিক আঞ্চলিকও না। আপনার আমাদের অনেকের হয়তো জানা নেই, ভারতে একমাত্র দল যে
একটার বেশি রাজ্যে মানে তৃতীয় মানে ইয়ের পর আর কি, বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র দল, মানে তৃতীয় দল যে একটার বেশি রাজ্যে, মানে দুটো হলেও পাঞ্জাবেও কিন্তু আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হয়েছে। আমি 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 ঠিক আছে, এটা মাত্র 3টা দলের আছে, আর কোনো দল নাই কিন্তু, থার্ড পার্টি। ঠিক আছে, আমি যেটা বলছি, জি শুধু এখানে না, আমি এটা আরো উদাহরণ দিতে পারি। ট্রাম্প যখন মারাত্মক হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করছেন, বলা হয় আইডেন্টিটির প্রবলেম কি, আইডেন্টিটির প্রবলেম এটা অন্য আইডেন্টিটিকে উস্কে দেয়। বাইডেন কিন্তু চাইতে পারতেন যে ঠিক আছে ও হোয়াইট সুপ্রিমেসি করছে, আমি আফ্রিকান এশিয়ান ভোট টানার জন্য, হিসপ্যানিক ভোট টানার জন্য ওই আইডেন্টিটিকে নিয়ে সুরসুরি দেব। বাইডেন কিন্তু করে নাই। বাইডেনের পুরো ইলেকশন ম্যানিফেস্টো আমি পড়েছি এবং আমি ওটা নিয়ে কলাম লিখেছি উনি জেতার আগে আমি দেখিয়েছি যে উনি ওই ট্রেন্ডে না গা ভাসিয়ে তিনি র্যাদার কিভাবে তার লোকজনের জন্য ওয়েলফেয়ার করবেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, যে ফরিদ জাকারিয়া তার লাস্ট যে বই দ্য এজ অফ রেভলিউশন, ওখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। আমরা আসলে ওইদিকে যাচ্ছি এবং এই কারণে আমাদের ফাইট গুলো এখন কঠিন, যে আপনি এখন যতই চেষ্টা করুন না কেন ওয়েলফেয়ার বেস আলোচনা করবেন। বাইডেনের সময় ইকোনমি ওয়াজ ইন দ্য বেস্ট পজিশন ইন রিসেন্ট টাইমস, কিন্তু অবিশ্বাস্যভাবে ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হেরে গেলেন। তো এই প্রবণতাগুলো আছে, এই প্রবণতার বিরুদ্ধে আসলে আমার ফাইটটা। আমার কথা হচ্ছে রাজনীতি আমরা করব মূলত জনগণের ওয়েলফেয়ারকে কেন্দ্র করে। আরেকটা কথা বলে শেষ করি, আমরা যখন আইডেন্টিটি নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি তখন হয় কি, জনগণের সার্ভ করলো কি করলো না। ধরুন বিজেপি বলছে তোমার কিন্তু স্টেট চলে যাইতেছে, মুসলমান তোমার এটা খায় ফেলবে, ওই যে এখানে নিম্নবর্ণের হিন্দুরা খায় ফেলবে, খ্রিস্টানরা তোমার দেশের ক্ষতি করে ফেলতেছে, মিশনারিরা শেষ করে ফেলবে। সো মানুষ আর ওই হিসাব করছে না, আমি তোমার জন্য রাম মন্দির বানাবো, আমি তোমার জন্য ওটা করবো। এসবের মধ্যে ভুলিয়ে মানুষকে ঢুকিয়ে রাখা যায় এবং এটাই দিনের শেষে মানুষকে ওয়েলফেয়ার থেকে সরিয়ে আনে। দ্যাট ইজ ওয়াই এটা করছি। আর একটা ব্যাপার আছে, একটু যোগ করি, আইডেন্টিটি নতুন আইডেন্টিটি করে এবং আদার করে। যে আপনি ট্যাগের কথা বলছেন, ট্যাগের কারণও কিন্তু আসলে মূলত আইডেন্টিটি। আপনি যখন মনে করছেন জামাতে ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ, আপনি ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে দিচ্ছেন। কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা থেকে দেখার চেষ্টা করছি। কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু চলে যেতে হবে, তারপর আপনার কাছে যখন আসবো কিন্তু আপনিও তো আসলে ট্যাগিংই করছেন। আপনি জামায়াতে ইসলামীকে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে পাচ্ছেন না। জামায়াতে ইসলামী দেখার আগে জামায়াতে ইসলামী দেখার আগে আমাকে একটু তাহলে আপনি পরে আবার আপনাকে বলি, মানে আপনার কি হচ্ছে আমি দেখি। আপনি জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না, জনাব এস এম শাহরিয়ার কবির দেখতেছেন না, আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল। আপনি ওইটাকে আর কোনোভাবে এটাকে আর কোনো কিছু আপনি দেখতেছেন না। যদিও শরিয়ার কথা বলছে, শরিয়ার কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই। যদিও আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতে সময় আপনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি দেখতেছেন না, আপনি অ্যাঙ্গেলা মেরকেল রে দেখতেছেন, অন্য একটা জায়গা থেকে দেখতেছেন। এইটা কেন, এটা আমি আপনার কাছে একটু জানতে চাইবো। একটু আসি আপনার কাছে। আমি জনাব শাহরিয়ার কবির আপনার কাছে